নতুন রাজনৈতিক দল এনসিপিকে রাষ্ট্রীয় অর্থে কঠোর নিরাপত্তা দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেশিরভাগ রাজনৈতিক দল। এ ধরনের ঘটনা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন নেতারা। তাদের অভিযোগ, রাজনৈতিক বিভেদের পেছনে সরকারের দায় আছে, আর এই অনৈক্যর সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। ১৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে দৃশ্যমান ঐক্যের তাগিদ দেন। দেশে চলমান অস্থির পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে বিএনপি, জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এরই ধারাবাহিকতায় বুধবার আরও ১৩টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন তিনি। আপনাদের সবাইকে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। এ সময় এনসিপিকে বড় দল গণ্য করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় গণ অধিকার পরিষদ। কোন ক্রাইটেরিয়ায় বড় দল কিংবা প্রধান দল হিসেবে তারা সিলেক্ট করলো? এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দলটিকে সরকার বেশি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ বেশিরভাগ রাজনীতিকের। কোনো দলের প্রতি যেন অনুরাগ অথবা বিরাগের বশবর্তী হয়ে সরকার পরিচালিত না হয়। সরকারের নিরপেক্ষতা নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। গোপালগঞ্জের ঘটনা, কেন বক্তব্য বিবৃতি এমন দিলে দলের দিক থেকে দেওয়া হলো যা উস্কানিমূলক। জুলাই শহীদ ও আহতদের জন্য সরকারের দুর্বল পদক্ষেপের কঠোর সমালোচনা করেন নেতারা। এই দেশ রক্ষা করতে হলে পতিত ফ্যাসিস্টরা এবং তাদের দেশি বিদেশি দোসররা তারা যাতে কোনোভাবে এই গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে। তারা বলছেন, দলগুলোর অনৈক্যের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপি একে অপরের বিরুদ্ধে হিংসাত্মক এবং উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, কিন্তু এই উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে টেন্স ক্রিয়েট হচ্ছে। এই টেন্স যদি ক্রিয়েটেড হয় তাহলে আমাদের নির্বাচন সুষ্ঠুভাবে করার সংশয় দেখা দিবে। রাজনীতিকদের অভিযোগ, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা দুর্বলতা ছিল, যা নির্বাচন সামনে রেখে বড় ধরনের হুমকি। যে কোনোভাবেই হোক না কেন, ফেসিবাদের যারা পরিচিত শক্তি যারা এখানে আছে, যারা দোষরা এখানে গাপটি মেরে আছে, প্রশাসনে, পুলিশে, গোয়েন্দা সংস্থায় আছে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদের তৎপরতা বন্ধ করতে হবে। নেতারা বলেন, সময় মতো সঠিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় সবচেয়ে জনসমর্থিত সরকার এখন দুর্বল হয়ে পড়েছে। দুর্বল সরকার পরিচয় দেওয়ার। এদিকে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রাজনৈতিক দলের সাথে বৈঠকে পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ প্রকাশের কথা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৮ জনের অবস্থা গুরুতর, ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ছাড়পত্র পেয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছেড়েছেন ১৩ জন। নতুন ভর্তি হয়েছেন একজন। কর্তৃপক্ষের হিসেবে হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন ৩২ জন, যার বেশিরভাগই শিশু। চিকিৎসাধীনদের সারিয়ে তুলতে পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মারাত্মক দগ্ধ বোন নাজিয়ার পর মৃত্যুর মিছিলে নাম লিখিয়েছে ভাই নাফিও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এখনো যে ৬ মরদেহ শনাক্ত হয়নি তাদের পরিচয় শনাক্তে করা হবে ডিএনএ পরীক্ষা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে ছুটে আসছেন স্বজনরা। অপেক্ষা একটু ভালো খবরের। ফোনে যোগাযোগ আমাদের সাথে, বাচ্চার এখন অনেকটাই বার্ন হয়েছে, বাচ্চার এটুকুই পর্যন্ত জানি। এখন গেলেন আমরা ভিতরে ধরেন বুঝতে পারবো। ও আইসিইউতে আছে বর্তমানে, সর্বশেষ অবস্থা খুব খারাপ। সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক তুলে ধরেন বর্তমান পরিস্থিতি। আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে ৮ জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে ২৩ জন। এই মুহূর্তে আমাদের রক্তের কোনো দরকার নাই, ওষুধ এবং স্যালাইন আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে। হাসপাতালটির পরিচালক জানান, ৪৮ ঘন্টার আগে রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা তা বলা যাচ্ছে না। ভবিষ্যতে যদি এই বিষয়ে কেউ সুপরামর্শ আমাদের দিয়ে থাকেন এবং আমরা যদি মনে করি সেটা আমাদের রোগীদের জন্য ভালো হবে, ডেফিনেটলি এই ব্যাপারে আমরা মোটেই ইগোইস্টিক নই। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক বা আসলে কোনো দেশের ক্ষেত্রে আমরা করব না। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকরাও দগ্ধদের খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। সঙ্গে যিনি কথা বলেছেন উনি মোটামুটিভাবে আমাদের এই ব্যাপারটা নিয়ে উনি আগেও ওয়াকিবহাল ছিলেন। ফারহানা জুথি,
ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। সেখানে আছেন সহকর্মী নূপুর মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূপুর, যে এই ৮ জনের অবস্থা গুরুতর এবং ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলছি আমরা, তাদের আসলে এখন কি অবস্থা? নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য আছে কিনা আপনার কাছে সবশেষ জানাবেন। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আপনি দেখতে পাচ্ছেন আমি বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছি। আর তারপরেও আরেকটি বিষয় হচ্ছে যে কিছুক্ষণ আগে অর্থাৎ 4টার পরেই যেন পরিচালক কথা বলেছিলেন এবং তিনি কিন্তু জানিয়েছিলেন কি অবস্থায় আছে এখানকার আহত যে সকল রোগীরা ভর্তি আছেন তাদের বিষয় নিয়েও কিন্তু কথা বলেছিলেন। আপনি আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কঠোর নিরাপত্তার সাথে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনীরা আছেন, সেই সাথে সেনাবাহিনীর লোকজন আছেন। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে ভলেন্টিয়ার যারা তারা কিন্তু আছেন, তারা কিন্তু সবাইকে সাহায্য করার চেষ্টা করছে। আহত যে সকল রোগীরা ভর্তি আছেন তাদেরকে সাহায্য করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকল আহতদের রোগীর স্বজনরা আসছেন তাদেরকেও কিন্তু সাহায্য করে যাচ্ছেন। আমরা সকাল থেকেই এটি আমরা লক্ষ্য করছি। সেই সাথে একটু আগেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জরুরি সহায়তা কেন্দ্র খুলে বসেছেন একটি বিএনপির নেতারা। তারা আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার সাহায্যে যে এইখানে যারা বিএনপি নেতা তারাও কিন্তু এসেছেন এবং পর্যাপ্ত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং কি লাগছে, কখন কি লাগবে সেটিও কিন্তু করছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বার্ন ইউনিটে যারা ভর্তি আছেন তাদের যে বিষয়টি ছিল সেটিও কিন্তু লক্ষণীয় ছিল যে কিছুক্ষণ আগে আমরা আমাদের সহকর্মীদের তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে 13 জনকে বিভিন্ন হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে আর সেই সাথে একজনকে আবারও যুক্ত করা হয়েছে। আসলে আমরা পরিচালকের তথ্য অনুযায়ী আমরা জানতাম যে 44 জন ভর্তি ছিল, কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা গিয়ে যখন দেখলাম লিস্টটা, তখন দেখলাম যে ওখানে 45 জন মতো যুক্ত করা হয়েছে। আর আসলে যে বিষয়টি ছিল, আজকে আপনি জানেন যে আইএসপিআর এর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32 জন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি 30 জন। কালকে পর্যন্ত তারা বলেছিলেন 29 জন এবং আইএসপিআর এর তথ্য অনুযায়ী ছিল যে 31 জন। তো টোটাল যে বিষয়টি আছে আসলে আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা আর একটা বিষয় ছিল যে আজকে কিন্তু সিঙ্গাপুর, ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত যে বাংলাদেশি দেশি বিদেশি বার্ন চিকিৎসকরা আছেন, বিশেষজ্ঞরা আছেন, তারাও কিন্তু তাদের চিকিৎসার প্রক্রিয়া সহযোগিতা করছে বলেও কিন্তু পরিচালক জানিয়েছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি যে সকাল থেকেই যে এখানে স্বজনরা আসছেন তারাও কিন্তু অনেকটা আশা নিয়ে আসছেন এবং তারাও কিন্তু তাদের স্বজনদের খুঁজে পাচ্ছেন অনেক জায়গা থেকে। এই বিষয়টি কিন্তু লক্ষণীয় ছিল। আরেকটি বিষয়, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে আপনি আমার কাছ থেকে যে সকল তথ্য আমি আপনাকে দিলাম, আসলে এখন পর্যন্ত তাই হয়েছে। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি আবারও জানাতে পারবো বার্ন ইউনিট থেকে কি হচ্ছে। এবং নূপুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আর কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই, তবে কারো সন্তান নিখোঁজ থাকলে স্কুলে জানানোর অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। আর রবিবার পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের কথা জানিয়েছেন স্কুলটির প্রভাষক সাইফুল ইসলাম। বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও শিক্ষার্থী অভিভাবকরা ভিড় করছেন ক্যাম্পাসের সামনে। শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমার মধ্যে থাকায় দ্রুত স্কুল না খোলার আহ্বান অভিভাবকদের। মাইলস্টোন ট্র্যাজেডি, শোকে স্তব্ধ শিক্ষার্থী, অভিভাবক সহ সারা দেশ। দুর্ঘটনায় প্রিয় বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের হারানোর দুঃসহ স্মৃতি বহন করছে শিক্ষার্থীরা। বুধবারও শোকাতুর বন্ধু স্বজনরা ভিড় করেন বিধ্বস্ত স্কুলটির সামনে। তো আমাদের ছোট ভাই বোনরা, আমাদের মিসরা, আমাদের টিচাররা যেভাবে মারা গিয়েছে, এই শোকটা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাদের জন্য তো অবশ্যই খারাপ লাগছে, আর কি টিচারদের জন্য আরেকটু বেশি খারাপ লাগছে। যে প্লেনটা পড়ে গেল, কত মানুষ আমার চোখের সামনে মারা গেল। বাইরে থেকে দেখি সব লোক বাইরে আসতেছিল পালায়, মানে এদিকে দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করছে। দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে। পরে শুনি যে ওখানে বিমান দুর্ঘটনা ঘটেছে। স্কুলের প্রধান ফটক বন্ধ, শিক্ষক ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি। সতর্ক পাহারায় আইন শৃঙ্খলা বাহিনী। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখা যায়নি ক্যাম্পাসের আশেপাশে। অভিভাবকেরা জানান শুধু শিক্ষার্থী নয়, তারাও বের হতে পারছেন না মানসিক ট্রমা থেকে। এগুলো তো সবই আমাদেরই বাচ্চা, এগুলো সহ্য করার মতো তো না, আমরা ঘুমাতে পারি না। যখন বাচ্চাদের কথাগুলো শুনি, বাচ্চাদের ছবিগুলো দেখি, আমাদের কিছুই মনে হয় না, আমরা খেতে পারতেছি না। মৃতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কিন্তু ছুটি ঘোষণা করা হয়েছে আপাতত। এরপর রোববার থেকে ক্লাস শুরু হবে কিনা এটা নিয়ে ডিক্লার নাই, বাট প্রথম অ্যানাউন্সমেন্টে রবিবার পর্যন্ত আমাদের সকল শ্রেণী পরীক্ষা
কার্যক্রম বন্ধ আছে আপাতত। কোনো অভিভাবক সন্তান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানের 5 নম্বর ভবনে অভিযোগ দায়ের করতে অনুরোধ জানানো হয়েছে। বিমান দুর্ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। রাইসা মনি ছিল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, কিন্তু এখন আর সে নেই, কারণ ছুটি হয়েছে তার স্কুল নয়, জীবন থেকেই। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাইসা নিখোঁজ হয়ে যাওয়া শুধু একটি মৃত্যুই নয়, একটি পরিবারের ভেঙে পড়ার বিষাদে মোড়ানো গল্প। রিফাত আহমেদের ক্যামেরায় জানাচ্ছেন আরিফুল ইসলাম। আমি চেয়ার ধরে দাঁড়ায় আছি আর পিছনে ফিরে 3 বার তাকায় এরকমের মাথাটা নড়ালো, মুখে আর কিছু বলে যায়নি ওদের। মায়ের চোখে পানি নেই, শুকিয়ে গেছে দীর্ঘশ্বাসের ভারে। 3 দিন ধরে কান্না নয়, যেন এক বোবা স্তব্ধতা। তৃতীয় শ্রেণীতে পড়া রাইসা মনি জীবনের সবকিছু ফেলে চলে গেছে এক অনন্ত ছুটিতে। পাখিকে তোর পাবো না। সোমবার স্কুলে যাওয়ার সকালে খাবারটা পড়েছিল যেমন তেমনই। রাইসার পছন্দের মাছ রুই, মা নিজ হাতে রান্না করেছিলেন। কথা ছিল স্কুল থেকে ফিরে খাবে ছোট রাইসা, কিন্তু সে তো আর খেতে আসেনি। যে কথা বলতে গিয়ে নোনা জল খেলা করে চোখের কোণে। সকালবেলা তো তোমার স্কুল আছে, তুমি ঘুমাই যাও, এখন আমি তোমাকে ডাইকে উঠাবানি। পরে বলতেছি আম্মু আমি কিন্তু সকাল সকাল তুমি 6টা বাজে আমাকে ডেকে উঠাবা। আর আমি ফার্স্ট বেঞ্চেও সবসময় চেষ্টা করতো ফার্স্ট বা দ্বিতীয় বেঞ্চে বসার জন্য। রাইসার বোন সিনথিয়ার কষ্টটা আরেকটু বেশি। বড় বোনের কাছে আবদার ছিল স্কুল থেকে ফিরে আইসক্রিম খাওয়াতে হবে। যে কষ্টের বোবা কান্না হয়তো তারা করে ফিরবে তার পুরো জীবনে। তুমি আজকে আইসক্রিম কিনে দিও। আমি ঠিক আছে তুমি যাও, টিফিন টাইমে যখন স্কুল ছুটি হবে তোমার জন্য কিনে আনবো। তো ক্যান্টিন থেকে আসার পর টাকা নিতে গেছি, তখনই কাহিনী করছে, যার কারণে আমি ওকে ওর আইসক্রিম খাওয়াইতে পারিনি। রাইসার খাতার পাতায় বড় বোন সিনথিয়ার লেখা, জানি না কেন তোর জন্য কিছুই করতে পারলাম না। আমি তো তোর বড় বোন ছিলাম, তোর জায়গায় আমি গেলেই পারতাম, কিন্তু তুই কেন? বাকরুদ্ধ হয় সিনথিয়া, নিস্তব্ধতা নিয়ে আসে ঘর জুড়ে। এরকম আঁকাকে করোনা পেজ নষ্ট হচ্ছে, তো পরে আবার মানে লিখতে বসলে বলতেছে আপু আমাকে লাগছে। আমি ঠিক আছে আমি খাবার এনে দিচ্ছি। পরে খেতে বসতো, ওরে এইটা বানায় দাও। মানে আমি কিছু আম্মু যা বানায় ওর ভালো লাগে, আর আমি যে ওকে নাস্তা বানিয়ে দিই ওরও এগুলো ভালো লাগে। ওই যে তোমার রান্না ভালো লাগে আমার কাছে। আমি ঠিক আছে। 3 দিন আগে আঁকা রাইসার সেই ছবিটাই যেন এখন কথার চেয়ে বেশি ব্যথা দেয়। একটা পুতুল আর নিচে কাপা কাপা হাতে লেখা, বোন তুই ফিরে আয়। এগুলো রাইসা রাখা, এটাও রাইসা রাখা। এটা আমি দেখছিলাম যে তুই আয়। আমার এত খারাপ লাগতেছিল, আমি কি করব, আমি একা একা কান্না করতেছি। রাইসার স্মৃতি চিহ্ন পড়ে আছে সব এখানে ওখানে খাতার পাতায়, কিন্তু আর কখনো ওকে বলতেও পারবো না চলো আইসক্রিম খেতে যাই। এমন করেই ছোট বোনের শূন্যতায় ডুবে যাচ্ছে বড় বোন সিনথিয়া। দেরি হয়ে যাবে, কিন্তু আমি আজকে ফার্স্ট বেঞ্চে বসবো। ঠিক আছে তুমি বসো, আমি আগে রেডি হয়ে নেই। বলছে দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও আসতেছি। ও খাওয়া দাওয়া শেষ করে পরে বলছে আপু চুলটা বেঁধে দাও। আমি ওকে 2টা বেনি করে দিয়েছি। পরে ও মোজা পড়তেছিল। ওর হ্যাবিট হচ্ছে ও মোজা হাঁটুর উপর পর্যন্ত পড়বে, ছট মোজা হলেও সেটা টেনে উঁচু করে পড়বে। চাওয়া ওটাই, একটা বিদায়, একটা শেষবারের আদর সন্তান হারা পিতামাতা যেন দিতে পারেন বুক ভরে। তো লাস্টটা যেন পায় আমার পাখির যে শেষ স্মৃতি হিসেবে থাকে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন হলে কেটে যাবে দেশের অনেক সংকট, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে, এ নিয়ে সতর্ক থাকতে হবে। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এই কথা জানান। আবারও ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা জেগেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, সংকট দেখা দিলেই সরকার রাজনৈতিক দলকে ডাকে, আর সরকারকে সহযোগিতার জন্য যায় বিএনপি। বলেন, সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব, তাদের মধ্যে ইগো কাজ করে। সেক্রেটারিয়েটে পরীক্ষা সংক্রান্ত জটিলতায় আপনার ছাত্ররা ভেতরে ঢুকে পড়ে, লীগের ফ্যাসিস্ট
শক্তির লোকেরা তারা যেভাবে একটা রেইন অফ টেরার গোপালগঞ্জে সৃষ্টি করেছিল, যেটা আমরা মনে করি যে গণতন্ত্রের উত্তরণের আমাদের যে প্রক্রিয়া চলছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা। অতীতের বস্তা পচা ধারায় নতুন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও কালো টাকা মুক্ত। এসব কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটের বিয়ানীবাজারে এক সমাবেশে এই কথা বলেন তিনি। আরও বলেন, দেশকে সুশৃঙ্খল অবস্থায় ফেরাতে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে। জামায়াত আমির বলেন, 16 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ধরাকে সরাজ্ঞান করেছে, বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, কিন্তু তাদের দলবল নিয়ে পালাতে হয়েছে। তবে জামায়াতের কোনো নেতা দেশ থেকে পালাননি বলেও জানান শফিকুর রহমান। অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। বেতন ভাতা ফেরত দিয়ে তার পদত্যাগ দাবি করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে চাঁদপুরে পথসভায় এ দাবি করেন তিনি। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার থেকে আবারও শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ও আহতদের স্মরণে সার্কিট হাউস থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত শোক মিছিল করে দলটি। এ সময় বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সার্জিস আলম। আমরা বাংলাদেশে তদন্ত কমিটির খেলা দেখতে চাই না। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। আরেক নেতা হাসনাত আব্দুল্লাহর অভিযোগ, নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়ে স্বজনপ্রীতি করেছেন ডক্টর ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। উনি স্বাস্থ্য ব্যবস্থা বুঝে না, উনি চিকিৎসা বুঝে না, উনি ইনস্ট্রুমেন্টাল কোনো নলেজ নাই। এই স্বাস্থ্য উপদেষ্টার অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা উনি বেতন দিছে সেগুলো রাষ্ট্রকার কোষাগারে জমা দিয়ে ওনার অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিস্ট সরকার কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাসিরউদ্দিন পাটোয়ারি। ভবিষ্যৎ চাঁদপুর থেকে শুরু করে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের সুযোগ আমরা দিব না। যারা সুযোগের অপেক্ষায় রয়েছেন, আপনারা দিবা স্বপ্নে বাস করছেন। এরপর বিকেলে এনসিপির জুলাই পদযাত্রা যায় কুমিল্লায়। নেতারা অংশ নেন নগরীর টাউন হল মাঠের শোক সভায়। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সাথে কোনো রাজনৈতিক দলের সখ্যতা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে সুনামগঞ্জ জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জের অভিভাবক জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা জানতে চাইব যে আপনি জেলার অভিভাবক হিসাবে বেশ কিছু সমস্যার কথা আমরা শুনেছি সাধারণ মানুষের কাছ থেকে। তো প্রথমে জানতে চাইব যে হাসপাতালের ডাক্তার সংকট, বিভিন্ন অনেকগুলো বিভাগ বন্ধ রয়েছে শুধুমাত্র ডাক্তারের অভাবে। তো আপনি অভিভাবক হিসাবে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন বা কতদিন লাগতে পারে? মানে স্বাস্থ্য সেবা সম্পর্কিত সমস্যা যেগুলো আছে, এইটা আমাদের যে উন্নয়ন সমন্বয় সভা আছে, সবচেয়ে বেশি সময় আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি এই জেলায় যোগদানের করার পরেই আমি প্রথমে সেবা সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ জায়গাটা পরিদর্শন করি। তখন আমি যে সময় পরিদর্শন করি, তারপরে দেখলাম যে আমি মোটামুটি 10টা পর্যন্ত ছিলাম, ওই সময় পর্যন্ত 5 জন ডাক্তারের উপস্থিতি আমি পেয়েছি। তারপরই আমরা এটা সংশ্লিষ্ট সকল দপ্তরকে এই বিষয়টা জানিয়েছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে যে আমরা যে মাছের যে প্রজনন ক্ষেত্র ছিল সেটা পলি পড়ে ভরাট হয়ে যাচ্ছে। আমাদের পলি অপসারণ করা খুব জরুরি ভিত্তিতে দরকার।
এটা যদি করা হয় তাহলে পরে মাছের প্রজনন ক্ষেত্র বৃদ্ধি পাবে এবং বংশ বিস্তারের মাধ্যমে যদি খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে কিংবা হাওর OMS চালুর মাধ্যমে কোনো কার্যক্রম গ্রহণ করি জেলেদের জন্য, তাহলে ওনারা যদি বছরের নির্দিষ্ট সময় মাছ ধরা থেকে বিরত থাকে তাহলে পরে আমার বিশ্বাস এটা 5 বছরের মধ্যে মানে রিজেনারেটিভ একটা পর্যায়ে নেওয়া সম্ভব মাছের আমরা ফিশ স্টককে। একটা নির্দিষ্ট দিন আমরা গণশুনানির আয়োজন করি। আমরা মানে অনেক সমাধানই হয়তো দিতে পারি না, তবে আমরা যেটা করি, যেটা আমরা দিতে পারি না সেটা আমরা কানেক্ট করে দিই, যে এটা এই অফিসে যান আমি বলে দিব, এরকম করার আমরা চেষ্টা করি। এটা নিয়মিতভাবে চলে আসছে এবং ভবিষ্যতেও আশা করা যায় এটা চলবে। একটু ছোট্ট করে জানতে চাই যে রাজনৈতিক অস্থিরতা একটু বাড়ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্য বা ভালো রাখার জন্য আপনাদের কি প্রস্তুতি আছে? আমরা মানে 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 আল্লাহর উপর ভরসা করে দাবি করতে পারি যে এই বিভাগের মধ্যে সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এর জন্য আমি ধন্যবাদ দিতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি এই বিষয়টাকে নিশ্চিত করতে খুবই কার্যকর ভূমিকা পালন করছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। বা আমরা শুনলাম অভিভাবকের কথা সুনামগঞ্জ জেলার। আমরা আগামীকালকে যাব সিলেট জেলার, সেখানকার মানুষের কথা শুনবো। ততক্ষণ CSRM DBC এক্সপ্রেসের সাথেই থাকুন। স্বাগত আরও একবার DBC সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় অনাহারে একদিনে 4 শিশু সহ 15 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 101 জনে। এর মধ্যে 80 জনই শিশু। এছাড়া উপত্যকাটি জুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেছে 81 জনের। একে ভয়াবহ পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ। যুদ্ধ, ক্ষুধা, দারিদ্র্য এ তিনই এখন ফিলিস্তিনিদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে। প্রায় 2 বছর ধরে ইসরায়েলের নির্বিচারে হামলায় এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত অবরুদ্ধ উপত্যকা। তার উপর এখন যোগ হয়েছে তীব্র খাদ্য সংকট, যা সম্প্রতি ভয়াবহ রূপ নিয়েছে। জীবনের মৌলিক চাহিদা পূরণে প্রতিটি গাজাবাসীকে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, অপুষ্টি আর অনাহারে দক্ষিণাঞ্চলের খান ইউনিস হাসপাতালে ভর্তি শিশুসহ বহু ফিলিস্তিনি। তবে হাসপাতালগুলোতেও নেই সেবা দেওয়ার মতো চিকিৎসা সামগ্রী। দুধের অভাবে প্রাণ হারাতে হচ্ছে বহু নবজাতকদের। এমন পরিস্থিতিতেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজার উত্তরাঞ্চলে একটি ভবনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের ওপর IDF-এর হামলায় হতাহতের ঘটনা ঘটে। ছাড় পাচ্ছে না শরণার্থী শিবিরগুলো। গাজার মানবিক বিপর্যয়কে ভয়াবহ দৃশ্যপট হিসেবে বর্ণনা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফিলিস্তিনিরা যেভাবে বোমাবর্ষণ, অপুষ্টি ও অনাহারে দিন কাটাচ্ছেন, ইতিহাসে তা নজিরবিহীন। মানবিক সহায়তা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। গাজায় ক্ষুধা ও ক্লান্তিতে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ছেন মানবাধিকার কর্মী, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের কর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে বার্তা সংস্থা AFP। মৌসুমী শান্তা, DBC নিউজ ডেস্ক। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রতিষ্ঠার জন্য সুপরিচিত জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেস্কো থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। তাদের দাবি, সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতী ও বিভাজনমূলক সামাজিক ও সাংস্কৃতিক এজেন্ডা প্রচার করে। এর আগে 2017 সালে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে প্রেসিডেন্ট বাইডেন আমলে ফের সদস্যপদ ফিরে পায় দেশটি। রাজধানীর শফিউদ্দিন শিল্পালয়ে চলছে শিল্পী ফরিদা ইয়াসমিন পারভিনের একক চিত্র প্রদর্শনী। কালার্স অফ নেচার শীর্ষক এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে শিল্পীর 75টি চিত্রকর্ম। প্রাণ ও প্রকৃতির নানা বর্ণিল দৃশ্যকল্প ক্যানভাসে ফুটিয়ে তোলেন শিল্পী ফরিদা ইয়াসমিন পারভিন। ক্যানভাসের বুকে অ্যাক্রিলিক রঙে আঁকা চিত্রকর্মে তিনি মূর্ত করে তোলেন ফুল, পাখি, মাছ, মাটি, সমুদ্র আর প্রকৃতির নানা দৃশ্যপট। গেল 18 জুলাই শুরু হওয়া এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম। আয়োজনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারাক আলভী, অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও। 24 জুলাই পর্যন্ত চলবে এই প্রদর্শনী, আর এটি উন্মুক্ত থাকছে সবার জন্য।
অর্ধ শতাধিক ছবি আছে। তো এখানের মধ্যে আমি 3টা থিম নিয়ে কাজ করেছি। একটা হলো গাছপালা, পশু পাখি, সাগর এসব নিয়ে। তো আসলে আমার কাজগুলো সবসময় আমি ফ্লুইড টেকনিকে কাজ করি। এখানে প্রত্যেকটা ছবি আমি ফ্লুইড টেকনিক দিয়ে কাজ করেছি। তো ন্যাচারাল জিনিস দিয়েই আমি আমার ছবিগুলো ফুটে উঠাবার চেষ্টা করেছি। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।